দেখুন আইসিইউর মতো পালস দেখুন। এখানে প্রেস করছি, এখানে পালস আসছে। প্রেস করছি, পালস আসছে। মূলত এই ফোনটির যে সমস্যা, ডেড একটি ফোন, একদম ননসেন্স, কোনো পালস নেই। মানুষের যেমনি হার্ট ব্লক হয়ে যায়, সেরকম একটি বিষয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। Redmi Note 10 Pro একটি ফোন আমাদের এক ভাই পাঠিয়েছেন। উনি নিজে টেকনিশিয়ান। তো এই ফোনটির সিপিইউ রিভলভ করা হয়েছে, ফোনটি অন হয়নি, এরকম একটি কথা বলেছেন উনি। তো আমি ফোনটি খুলে দেখব। ফোনটি মোটামুটি খোলাই রয়েছে। এবং ব্যাটারিটি কিন্তু নতুন একটি ব্যাটারি লাগানো আছে এবং আমি চার্জে লাগানোর পর কোনো ধরনের রেসপন্স নেই, মানে চার্জিংয়ে যে কোনো লোডিং রেসপন্স করবে সেরকম কোনো রেসপন্স কিন্তু আমি পাইনি। তো এই ফোনটি প্রথমে আমি খুলে নেব এবং স্ক্রু খুলে নেওয়ার পর আমি দেখব ফোনের ভিতরে কি কন্ডিশন আছে এবং ফোনটি আসলে কি ধরনের কাজ করা হয়েছে, কারণ উনি বলেছে একদম ফ্রেশ একটি মাদারবোর্ড। ফোনটিতে শুধুমাত্র একবার সিপিইউ রিবোলিং করা হয়েছে, ফোনটি অন হয়নি, কিন্তু আর কোনো কাজ করা হয়নি। তো একটি ফোন সম্পর্কে অনেক হিস্টোরি প্রয়োজন হয়, জাস্ট এইটুকু বলেছেন, কিন্তু ব্যাটারিটি চেঞ্জ করা হয়েছে এই বিষয়টি আমাকে জানাননি। আরেকটি বিষয় আমি দেখতে পাচ্ছি যে এখানে ফোনটিতে আহ, যে ডিসপ্লে কানেক্টর রয়েছে, এই কানেক্টরের উপরে ফোম টেপ দেওয়া আছে এবং কি সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাদারবোর্ডটি দেখে মনে হচ্ছে মাদারবোর্ডটি কোনো আঘাত পাওয়া, মানে কোনো ধরনের চাপ লেগে মাদারবোর্ডটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব সুন্দরভাবে টিন কেটে সিপিইউ রিবোলিং করেছে, সেই বিষয়টিও দেখছি। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন নিচের দিকে ক্যামেরায় খেয়াল করুন। এখানে আমি পরিষ্কার দেখাচ্ছি যে এখানে চাপ লেগে টিনগুলো যে বাঁকা হয়েছে, এক ধরনের আঘাত লাগা একটি ফোন। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, এটি হচ্ছে বড় ধরনের একটি রিজন। একটা ফোনের জন্য সবচেয়ে বড় হিস্টোরি হচ্ছে সেই ফোনটি যদি কোনো সময় কোনো ধরনের আঘাত লাগে, সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি মাথায় নিয়ে কাজ করতে হয়। তো আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কোনো ধরনের রিডিং পাচ্ছি না। ডিসি পাওয়ার সাপ্লাই প্রেস করার পর আমি দেখতে পাচ্ছি একদম কোনো পালস নেই। আরেকটি বিষয় হচ্ছে যে চার্জিংয়েও কিন্তু কোনো পালস আমি পাইনি। তো প্রথমত আমি যেহেতু সিপিইউ রিভলভ করা আছে, এই জায়গাটির থেকে কাজটি শুরু করব। প্রথমে আমি সিপিইউটি রিমুভ করে নেব। অনেক ক্ষেত্রে যেটি হয় যে সিপিইউর নিচে কোনো বল শর্ট হয়ে কিন্তু পালস ছেড়ে দেয়, কোনো ধরনের পালস থাকে না, শর্ট হয়ে যায়। এরপর আরেকটি বিষয় হয়, সেটি হচ্ছে যে সিপিইউ অনেক সময় ড্যামেজ হয়ে যায়, শর্ট হয়ে যায়, যে কারণে কিন্তু দেখা যায় যে একটি ফোন কিন্তু ননসেন্স হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে এখন আমি সিপিইউটি রিমুভ করে নেব। টোটাল কাজটি শেয়ার করব, ঠিক হোক বা না হোক, শেষ পর্যন্ত কি হয় সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। কারণ প্রত্যেকটি ফোন ঠিক হবে এরকম ধারণা নিয়ে আসলে কাজ করা যায় না। কারণ দেখুন এই ফোনটির ব্যাপারে আমাকে যেটি বলেছেন যে এই ফোনটি জাস্ট সিপিইউ রিভলভ করা হয়েছে, অন হয়নি, একবার ট্রাই করা হয়েছে, বাকি ফ্রেশ রয়েছে মাদারবোর্ড, এইভাবে আমার কাছে পাঠিয়েছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে যে এই ফোনটি আসার পড়া ছিল বা কোনো ধরনের চাপ লাগা ছিল, এই বিষয়টি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে যে ফোনটিতে কোনো ধরনের সেন্স নেই, চার্জিংয়ের কোনো সেন্স নেই। আম, তারপর ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক করলেও দেখতে পাচ্ছি কোনো সেন্স নেই। এটি কিন্তু একটি ফোনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি যদি একটি লাশ নিয়ে হসপিটালে ভর্তি করতে যান, সেক্ষেত্রে কিন্তু আসলে ডাক্তাররা সেটি নিবে না। তো আপনাকে অবশ্যই এইটুকু বুঝতে হবে, যেহেতু একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠিয়েছেন, আমি বলবো যে এ ধরনের ফোন যারা পাঠাবেন তাদের অবশ্যই হিস্টোরিটি ভালোভাবে ক্লিয়ার করে নেবেন যে ফোনটির ভিতরে কি কন্ডিশন আছে এবং কি আদৌ কি ফোনটি হওয়ার মতো আছে কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি ফোন আসার পড়া কিনা এটি কিন্তু আমরা খুব সহজে বুঝি, এবং কি পানিতে পড়া কিনা সেটিও জানি। তো আমি দেখুন সিপিইউ রিমুভ করার পর কোনো পালস পাইনি। এরপর আমি যেটি করলাম যে পাওয়ার আইসির পাশে একটু টিন কেটে নিলাম, কারণ এখানে আমার যে লাইনগুলো চেক করতে হবে সেই কয়েলগুলো চেক করার জন্য আমি কিন্তু এই লাইনটি পরিষ্কার করে নিলাম, এই জায়গাটি। দেখুন আমি প্রত্যেকটি বাক্স যে সাপ্লাইগুলো হয়ে থাকে সেগুলোর কয়েলগুলো আমি চেক করছি। একটিতে আমি লো জিআর পেয়েছি। তো আমি স্ক্যামেটিকের মাধ্যমে চেষ্টা করব এটি যাচাই করে নেওয়ার যে এটি জিআরটি আসলে সঠিক রয়েছে কিনা। তো আমি ফাইনালি ফাইন্ড আউট করেছি, আমি যে বর্ণিয়র মাধ্যমে দেখতে পেলাম যে এটি আসলে লো জিআরই থাকবে। তো সেক্ষেত্রে এখানে আর কোনো প্রবলেম নেই। তো এরপর আমি চেক করব যে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমি জাস্ট চার্জারটি আবার লাগাবো, লাগিয়ে আমি এখানে চেক করব যে কোনো ধরনের ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। কারণ ইনপুট ভোল্টেজ আছে কিনা, বিশেষ করে চার্জিংয়ের যে ভোল্টেজ 5 ভোল্ট সেটি ইনপুট হচ্ছে কিনা, এরপর আমার অন্যান্য সাপ্লাইগুলো তৈরি হচ্ছে কিনা। ননসেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিষয়গুলো চেক করা খুবই জরুরি।
সাধারণত যদি একটি চার্জিং কানেক্টিভিটি ঠিকঠাক মতো না পায়, সেক্ষেত্রে চার্জিংয়ের পালস শো করবে না, চার্জিং লোডিং দেখাবে না, এটি স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংয়ের মাধ্যমে কিন্তু ননসেন্স হবে না। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু ভোল্টেজও কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি যে ব্যাটারি কানেক্টরে, এবং কি পাওয়ার সুইচের 1.8 ভোল্টেজ কিন্তু অলরেডি এখানে রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি এখানে যে কয়েলগুলো, সেই বাক সাপ্লাইয়ের যে কয়েলগুলো, সেগুলোতে ভোল্টেজ চেক করার চেষ্টা করছি, কিন্তু সেখানে কোনো ধরনের ভোল্টেজ নেই। তো এখানে একটি বড় একটি সমস্যা, যেটি হচ্ছে যে কোনো ভোল্টেজ সাপ্লাই যদি ইনপুট আউটপুট না থাকে, তাহলে সেই ফোনটি তো পালস থাকবে না, এটি স্বাভাবিক। তো এই পালস চলে যাওয়ার যে কারণগুলো, তার মধ্যে অন্যতম হয়ে থাকে যে শর্ট হতে পারে। কারণ দেখুন, অনেক কারণেই অনেক প্রবলেম হতে পারে। তো এই ফোনটির আমি কানেক্টরটি আর একটু ভালো করে চেক করে নিচ্ছি। কানেক্টর ঠিকঠাকই রয়েছে, তবে এখানে প্রেস করা হয়েছিল, মানে হয়তো এরকম যে কানেক্টরের উপরে একটু ফোম ট্যাপ দেওয়া হয়েছে, এখানে চাপ দিলে ফোনটি হয়তো চলতো বা পালস পেতো, এরকম কিছু হতে পারে। তো চাপাচাপির কারণেও অনেক সময় কিন্তু মাদারবোর্ডের সমস্যা হয়ে যায়। তো সব বিষয় খেয়াল করে আমি সিপিইউর আশেপাশে যে রেজিস্টরগুলো রয়েছে সেগুলো, এবং কি সেখানে কোনো বল ঢুকে শর্ট হয়ে আছে কিনা, সেই বিষয়গুলো দেখার চেষ্টা করছি। এ টু জেড একটি ফোনকে কিভাবে আমরা ডায়াগনোস করতে পারি, সেই বিষয়টি কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। এরপর আমি চলে গেছি, এখানে আমি পাওয়ার আইসি, যেটি প্রাইমারি পাওয়ার আইসি, এখানে আসলে চার্জিংয়ের ইনপুট ভোল্টেজ ঢুকে এখান থেকেই একটি সাপ্লাই তৈরি হয়। তো এই জায়গার যে টিনটি, এটি কেটে নিয়ে আমি কয়েলগুলো চেক করে নিলাম। কয়েলে আসলে তেমন কোনো আমি শর্ট পাইনি। অ্যাকচুয়ালি আমি শর্ট ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করছি যে কোনো ধরনের শর্ট রয়েছে কিনা, কারণ একটি মাদারবোর্ডে যখন কোনো সাপ্লাই শর্ট থাকে, তখন কিন্তু এ ধরনের ননসেন্স হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বিষয় থাকে, সেটি হচ্ছে যদি আপনার কোনো সাপ্লাই আউটপুট না থাকে, তাহলেও কিন্তু আপনার এটি ননসেন্স হতে পারে। তো যাই হোক, আমি তারপরে চেষ্টা করছি এবং চার্জার লাগিয়ে আমি ভোল্টেজ ইনপুট আউটপুট সব কিছু দেখার চেষ্টা করছি, এবং পাওয়ার আইসি এখানে আমি ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা সেই বিষয়গুলো এখন দেখব। আর একটি ডেড ফোনের ক্ষেত্রে আমরা কিন্তু দুইভাবে চেক করি। একটি হচ্ছে ডেড ফোন বা যে কোনো লাইনের ক্ষেত্রে আমরা একটি হচ্ছে অন করে, আর একটি হচ্ছে অফ করে। অন অবস্থায় যদি আমরা ভোল্টেজ চেক করি বা লাইন চেক করি, সেটাকে বলে হট টেস্টিং। আর যেটি অফ অবস্থায় আমরা একটি জিআর নেই, মানে ভ্যালু চেক করি, সেটি হচ্ছে কুল টেস্টিং। তো এই হট টেস্টিং, কুল টেস্টিং বিষয়টি অনেকেই হয়তো বুঝেন না, যে কারণে খুব সহজে আমি বলে দিলাম। তো এই বিষয়টি হচ্ছে যে আমাদের দুইভাবে চেক করতে হয়। একটি হচ্ছে অন হওয়ার পর বা ভোল্টেজ ইনপুট করার পর আমরা যদি সেখানে কোনো ভোল্টেজ পাই, এবং কি সেখানে কি ধরনের ভ্যালু রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা ভোল্টেজ মোডে কিন্তু চেক করি যে আসলে কোনো ভোল্টেজ আসছে কিনা। এরপর আমরা চেক করি অফ মোডে যে ক্যাপাসিটর লাইনগুলো, সেগুলো শর্ট রয়েছে কিনা, কোথাও বিপ দিচ্ছে কিনা, সেগুলো ডায়োড ভ্যালু আমরা চেক করে থাকি। এরপর আমরা চেক করি অনেক সময় রেজিস্ট্যান্স মোডে আমরা চেক করে থাকি কোনো রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা, রেজিস্টর মিসিং রয়েছে কিনা, রেজিস্টরের ভ্যালু কম বেশি হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা চেক করে থাকি। তো ফাইনালি আমি কিন্তু এই ফোনটিতে কোনো ধরনের অ্যাবনর্মাল কোনো শর্ট ইস্যু আমি পাইনি, এবং কি যে ভোল্টেজগুলো তৈরি হচ্ছে না। দুটি সমস্যা হতে পারে, একটি হচ্ছে আইসি খারাপ হয়ে যেতে পারে। তো এরপর আমি দেখতে পাচ্ছি এখানে যে স্টোরেজ আইসি রয়েছে, এই ইউএফএস যদি শর্ট হয় বা ইউএফএসের আশেপাশে কোনো লাইন যদি ভোল্টেজ লাইনগুলো শর্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটি ননসেন্স হতে পারে। আর এই ফোনটিতে যেহেতু সিপিইউ রিভলভ করা হয়েছে, সিপিইউ রিভলভ করার সময় হিট হয়ে পাশের আইসির বলগুলো কিন্তু শর্ট হয়ে ভিতর থেকে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। এটি হচ্ছে সাধারণ কনসেপ্ট, যে কারণে আমি এই স্টোরেজ আইসিটি কিন্তু এখন রিমুভ করব। স্টোরেজ আইসি রিমুভ করে আমি দেখব যে সেটির নিচে কোনো সমস্যা রয়েছে কিনা। অ্যাকচুয়ালি সমস্যার সমাধানের জন্য আমাকে যতগুলো স্টেপ আছে, সবগুলো কিন্তু ফলো করে একে একে কাজ করতে হবে। আমি অনেক সময় বলে থাকি যে একটি ফোনের একদম গোড়ার থেকে যদি আমরা শুরু করি, মানে একটি ফোনের সমস্ত কিছু খুলে দিয়ে নতুন করে যদি পার্ট বাই পার্ট আমরা স্টার্ট করতে চাই ফোনটিকে, তাহলে আমাদের প্রথমে তৈরি করতে হবে পাওয়ার সাপ্লাই। আমাদের পাওয়ার যদি সাপ্লাই দেওয়া শুরু করে, তারপর কিন্তু আমরা সিপিইউ বসাবো, প্রোগ্রামিংয়ের জন্য স্টোরেজ বসাবো, এভাবে কিন্তু র্যাম রোম এগুলো লাগিয়ে কিন্তু আমরা কাজ করব। তো যাই হোক, আমি স্টোরেজ আইসি রিমুভ করে নিয়েছি। স্টোরেজ আইসি রিমুভ করার পর আমি যেটি দেখতে পেলাম যে এর নিচে কোনো ধরনের পেস্টেড নেই বা পেস্টিং করা নেই। এই আইসিটি কিন্তু সাধারণত দেখা যায় যে হিট লেগে যে নিচের বলগুলো খারাপ হয়ে যাবে, এ ধরনের হওয়ার সম্ভাবনা খুব কম। তো এখানে আরেকটি বিষয় আছে, এটি না হলেও আমরা কিন্তু এই ধরনের আসার পরা ফোনগুলোতে এরকম পেয়ে থাকি, নিচ থেকে অনেক লাইন মিসিং হয়ে যায়, অথবা বলগুলো ঠিকঠাক মতো কানেক্ট পাচ্ছে না বা ছুটে গিয়ে থাকে, এরকম লাইন ওপেন হয়ে যায়, এ ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে। তো যে কারণে আমি স্টোরেজ আইসিটি রিমুভ করে এবং কি সেটি দেখতে পাচ্ছি যে বলগুলো সব ঠিকঠাকই রয়েছে, কোনো সমস্যা নেই।
এবং কি এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই সিপিইউ স্টোরেজ সব কিছু খুলে দেওয়ার পর একটি রিডিং চেক করব। সেটি আমরা কিভাবে চেক করব? সেটি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে একটি রিডিং চেক করব। যেহেতু আমার 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই, আমি এখানে কিন্তু একটি পালস পাবো। আশা করছি যে পালস আসার কথা, না আসলেও আমরা পরবর্তী স্টেপ কী আছে দেখব। তো দেখুন আমি ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংয়ের মাধ্যমে চেক করছি। যেহেতু আমার 4 ডিজিট পাওয়ার সাপ্লাই, এখানে অনলি 7 শো করছে, মানে 4 ডিজিটে একদম ডান পাশের ডিজিটে 7 শো করছে। 3 ডিজিটের যাদের পাওয়ার সাপ্লাই তারা কিন্তু এই সেন্সটি দেখতে পাবেন না। তো যাই হোক, এটি খুবই মাইনর একটি সেন্স। আর এই সেন্স থাকার মানে হচ্ছে যে ফোনটি কিন্তু এখনও সেন্স করছে। আমি এবার যেটি করব, সিপিইউ আর ইউএফএসটি ক্লিন করে রিভলভ করে নেব এবং কি প্রথমে লাগাবো সিপিইউ লাগানোর পর একটি রিডিং চেক করব এবং রিডিংটি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক করার পর তারপর কিন্তু স্টোরেজ লাগাবো। এরপর আমি পালস চেক করব যে আমার ঠিকঠাক মতো রয়েছে কিনা, আদৌ কি এই সব জায়গা থেকে প্রবলেম রয়েছে না অন্য কোনো জায়গায় প্রবলেম রয়েছে সেটিও ফাইন্ড আউট করার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। আর ভিডিওটি এ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে ভালো লাগলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার লাইক এবং কি কমেন্টের মাধ্যমে আপনার ভালো লাগাটি প্রকাশ করে দিন। তো আমি বিভিন্ন ধরনের কাজ করলে আসলে সাধারণত সিপিইউ নিয়ে কাজ করি, সিপিইউর ভিডিওগুলো আপলোড করি, কারণ বিভিন্ন সমস্যাগুলো আমাদের সামনে যখন আসে প্রতিনিয়ত এ ধরনের কাজগুলো করতে গিয়ে আমাদের কিন্তু মেন্টালি প্রচুর প্রেশার যায়। ধরুন এই ফোনটি আমি কাজ করছি না, এই ফোনটি কাজ করছেন আপনি, আপনার যে অনুভূতি সেটি আপনি বুঝতে থাকুন যে আসলে এরপর কি হতে পারে, এরপর আমি কি করব। এ ধরনের একটি কল্পনা আপনি নিয়ে আসুন। আপনি যদি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে আপনি নিজেও এখানে এনজয় করতে পারবেন। যাই হোক, আমি সিপিইউটি রিভলভ করে নিয়েছি। আর রিবোলিংয়ের বিষয়টি তেমন দেখানোর কিছু নেই। এখন বর্তমানে রিবোলিংয়ের যে কাজগুলো, প্রচুর পরিমাণে ভিডিও আমার রয়েছে, তারপরেও এখন সবাই এখন রিবোলিং করতে পারেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে রিবোলিংয়ের কাজগুলো প্রচুর হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো রিবোলিং করার পর অনেক সময় দেখা যায় অনেক ফোনগুলো হয় না, সেই ফোনগুলো নিয়ে এখন স্টাডি করার মতো লোক আসলে খুব কম। কারণ আগে যেসব ইনটেক ফোনগুলো পেতাম, রিবোলিং করা হয়নি এরকম ইনটেক ফোন অনেক আসতো এবং কি সেগুলোর খুব ভালো একটি সার্ভিস আমি দিয়েছি সারা বাংলাদেশ ব্যাপী, আপনারা জানেন। তো এখন ম্যাক্সিমাম ফোন কিন্তু অলরেডি রিবোলিং করা হয়েছে, কোনো প্রবলেম সলভ হয়নি বা কোনো সমস্যা রয়েছে বা রিবোলিং করে ভালোভাবে চলছে না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু ম্যাক্সিমাম এখন আসছে। কারণ এখন হচ্ছে যে কোয়ালিটিফুল যে রিবোলিং, কোয়ালিটিফুল একটি কাজ সেটি কিন্তু সবাই করছে না। এই কারণেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। সিনিয়র টেকনিশিয়ান বা যারা এই কাজগুলো আগে থেকেই করছেন তাদের বিষয়টি আলাদা, তারা তো অবশ্যই এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকে সুন্দরভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে একটি ফোন, অনেক দামি একটি ফোন আমরা যখন রিপেয়ার করি তখন আমাদের কিন্তু এটি মেন্টালি অনেক প্রেশার থাকে যে ফোনটি যেন ঠিকঠাক মতো কাজ হয়। কোনো সময় কাজ না হলে সেটি কিন্তু আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগে। অনেক সময় কিন্তু এই কাজগুলো করতে গিয়ে কোনো প্রবলেম হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু জরিমানা পর্যন্ত দিতে হয়। কিন্তু আসলে দেখা যায় যে বাংলাদেশের ডেড ফোনগুলো রিপেয়ার করা বা রিবোলিংয়ের কাজগুলো করতে গিয়ে অনেক ফোন কিন্তু আর যেগুলো রানিং হওয়ার মতো সেগুলো কিন্তু হয় না। এই কাজগুলোর ক্ষেত্রে আমাদের প্রতিটা স্টেপ সতর্কভাবে কাজ করা উচিত, যেন একটি ফোন অ্যাকচুয়ালি খারাপ না হয়ে যায়। অ্যাক্সিডেন্টলি হতে পারে, এটি যখন হবে সেটি তো আসলে হওয়ারই, তখন ফেরানো যায় না। সেটি ভালো হাতে খারাপ হাতে সবভাবে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি এটির উপরে একটু অভিজ্ঞতা অর্জন না করে হুট করে করতে যান তাহলে তো প্রবলেম হতেই পারে। দেখুন একটি মজার ব্যাপার হলো, আমি সিপিইউ ইনস্টল করার পর আমি কিন্তু 7 মানে 70 রিডিং পেয়েছি। মানে রিডিংটি কিন্তু এখন 4 ঘর থেকে 2 ঘরে চলে আসছে, হ্যাঁ? তো এটি হচ্ছে যদি 6, 7, 8, 9, 10 এরকম রিডিংয়ের মধ্যে থাকে, এটি স্টোরেজ লাগানোর পর ফোনটি রান করার কথা যদি স্টোরেজ ভালো থাকে। তো এই বিষয়টি আমরা খেয়াল করব। এবার আমি যেটি করছি যে ইউএফএসটি আমি কিন্তু ইনস্টল করে দিচ্ছি, কারণ অলরেডি ইউএফএস আমি রিভলভ করে নিয়েছি। যদিও এটি আমি কম্পিউটারের মাধ্যমে চেক করিনি, কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যেহেতু এই ফোনটির পালস নিয়ে সমস্যা, সেন্স নিয়ে সমস্যা, সেহেতু এখানে আসলে আমি শুরু থেকে যদি দেখতাম যে এরকম স্টোরেজ আইসির যে রিডিংটি মানে মিসিং থাকলে বা সফটওয়্যার মিসিং থাকলে যে ধরনের রিডিং, তাহলে আমি অবশ্যই এটি বক্সের মাধ্যমে আগে চেক করে নিতাম। আমি সেন্সই পাচ্ছি না, সেখানে আমি ফ্ল্যাশের বিষয়গুলো কী চিন্তা করব। এখানে আমার প্রয়োজন আগে সেন্স নিয়ে আসা এই ফোনটিতে, স্বাভাবিক সেন্স যেটিকে মানে পালস বলি আমরা। দেখুন এখানে আমি এখন আবার চেক করছি ইউএসবি টেস্টারের মাধ্যমে, আপনাদের দেখানোর চেষ্টা করছি স্ক্রিনে। আসলে দেখুন পাওয়ার সাপ্লাই বারবার টানাটানি করা বা আই চার্জার নিয়ে আসা সম্ভব হয় না, যে কারণে আমি বেশ কিছু টুলস কিন্তু আগে থেকে আমার ল্যাবে ছিল, আমি কিছু টুলস আমার কাজের টেবিলে নিয়ে এসেছি। তো এখানে আমি ইউএসবি টেস্টারের মাধ্যমে আমি দেখাবো যে আসলে পালসটি ঠিকঠাক মতো আছে কিনা, চেঞ্জ হচ্ছে কিনা।
দেখুন আমি এখনও কিন্তু কোনো পালস দেখতে পাচ্ছি না। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সিপিইউ লাগানোর পর যে রিডিংটি পেলাম সেই রিডিংটিও এখন নেই, চলে গেছে। আমি যখনই ইউএফএসটি ইনস্টল করলাম তখন এই রিডিংটি নেই। তো কোনো ধরনের আ ইয়া যেটি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সেটি আমি কোনো পালস পাচ্ছি না, এবং কি চার্জার ইনপুট করলে সামান্য পালস আসবে এরকম মনে হচ্ছিল। বাট দেখুন আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে রিডিং চেক করলাম, এখন আবার রিডিং একটু শো করছে। তো মনে হচ্ছে যে এরকম যে পাওয়ার সুইচের লাইনটা মনে হয় পাচ্ছে না। তো আমি পাওয়ার সুইচের লাইনটা এখানে যেন ঠিকঠাক মতো পাই, কোনো টিন উঁচু হয়ে আছে কিনা সেই বিষয়গুলো দেখছি, এবং কি টিনগুলো যেগুলো উঁচু আছে সেগুলো একটু নিচু করে দিচ্ছি যেন বডিতে ঠিকঠাক মতো বসে পাওয়ার সুইচের যে কানেক্টিভিটি সেটি ঠিকঠাক মতো নিশ্চিত হয়। তো অনেক বিষয় খেয়াল করে কাজ করতে হয়। এখানে যদি আমার এমন হতে পারে যে চার্জিংয়ের সমস্যা হতে পারে, যে এই ফোনটির ব্যাটারি নতুন চেঞ্জ করা হয়েছে, ব্যাটারি ম্যাচ করছে না, যে কারণে কিন্তু চার্জিং নিচ্ছে না, এরকম হতে পারে যে লোডিং পাচ্ছে না, এরকম হয় কিন্তু। তো আমি চেষ্টা করব যে দুটি বিষয় খেয়াল করে কম্বিনেশন করে আমি কাজ করার, যে আমার ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং প্রথমে নিশ্চিত করতে হবে, এরপর হচ্ছে চার্জিংয়ের যে লোডিং সেটিও আসতে হবে। এখন একটি আসলো একটি আসলো না সেটিও হতে পারে, হয়তো একটি সাইড প্রবলেম থাকলে আরেকটি সাইড তো খোলা থাকবে। তো এই হচ্ছে বিষয়। আমি দেখতে পেলাম যে বিষয়টি, সেটি হচ্ছে যে সিপিইউ স্টোরেজ সবকিছু আমি দেখেছি, কিন্তু আমার মনে হয়েছে যে এখনো ননসেন্স পালস নেই। তো আমি এবার চেষ্টা করব উপরের যে পাওয়ার আইসিটি, যেহেতু এখানে চাপ লাগা, দেখুন আপনাদের দেখাচ্ছি এই জায়গাটিতে কি পরিমাণ আঘাত লাগা। আমি উপরে পাওয়ার আইসি যেটি থাকে সেটি আমি টিনগুলো কেটে নিয়েছি উপরে থেকে একটু পরিমাপ করার জন্য। এই জায়গাটিতে মূলত আমি একটু চাপ লাগার কারণে একটু প্রবলেম হচ্ছে, এটি আমার মনে হচ্ছে। তো আমি এই বিষয়টি ডায়াগনোসিস করব, এবং কি আপনাদের দেখাবো যে এই ফোনটির এখন কি কন্ডিশন রয়েছে। দেখুন চার্জার কানেক্ট করলে আমার একটি পালস এখানে আসার কথা। একটু আগে আমি দেখতে পেয়েছি, আবার ভালো করে চেক করি। তো এখানে চার্জার কানেক্ট করার পর এখানে দেখুন আবার সকেটটি খুলে গেছে। আসলে এই ফোনটি খোলা থেকে শুরু করে বেশ কিছু ভুল রয়েছে। এখানে একটি স্পিকারের মধ্যে একটি স্ক্রু রেখে তারপর কাজ করতে হয়। স্ক্রুটি না খুললেও ফোনের বডি খোলা যায়। এই বিষয়টি অনেকেই খেয়াল করেন না, খুলে ফেলেন। তো যাই হোক, এখানে আমি দেখাচ্ছি পরিষ্কারভাবে, এখানে চাপ দিলে দেখুন এই যে লেখা এসে চলে গেল, লোগো এসে চলে গেল। এই মাদারবোর্ডটি যখন আমি প্রেস করছি তখন কিন্তু লেখা এসে চলে যাচ্ছে। দেখুন এই যে লোডিংও আসছে, এখানে কিন্তু তখন পালস চলে আসছে, এবং কি ইউএসবি যে চার্জার, সেই চার্জার কিন্তু এখন লোড নিচ্ছে। তো এই সব মিলিয়ে এটি আমরা বুঝতে পারছি যে এই দেখুন ফোনটি সম্পূর্ণ অন হয়েছে, হ্যাঁ? কিন্তু আমি যখনই ছেড়ে দিলাম তখন কিন্তু ফোনটি আবার অফ হয়ে গেল। এটি কয়টি কারণে হতে পারে। এটি হচ্ছে যদি আপনার লেয়ারে কোনো প্রবলেম হয়, মাদারবোর্ডের ভিতরে অসংখ্য লেয়ার থাকে, সেগুলো যদি ছিঁড়ে যায়, ডিসকানেক্টেড হয়ে যায়, তাহলে সেই ফোনগুলো কিন্তু এরকমভাবে ডেড হয়ে যায়। চাপ দিলে চলে, ছেড়ে দিলে একদম অফ হয়ে যায় বা কোনো সমস্যা করে। এই প্রবলেমগুলো কিন্তু আসলে সলভ করা যায় না। অ্যাকচুয়ালি এটি কোন ধরনের প্রবলেম, লেয়ারে প্রবলেম না অন্য কোনো প্রবলেম আছে, সেই বিষয়টিও আমরা দেখার চেষ্টা করব শেষ পর্যন্ত। এই ফোনটিকে আসলে ঠিক হবে কিনা এখন আপনার কি মনে হচ্ছে কমেন্টে এখনই জানিয়ে দিন। আর আমি দেখতে পাচ্ছি যে এরপর যে পালস, এখানে চাপ দিলে পালস আসছে আবার যাচ্ছে, আসছে যাচ্ছে, এরকম করছে। তো এখানে স্টেবল কোনো একটি ব্যবস্থা করা যায় কিনা, আর অ্যাকচুয়ালি কোন জায়গাতে সমস্যা সেটি খোঁজার জন্য আমি আরেকটি টেকনিক অবলম্বন করব, আপনাদের দেখাচ্ছি। এখানে আমি নির্দিষ্ট জায়গাতে প্রেস করব। প্রেস করে আমি দেখব যে অ্যাকচুয়ালি কোথায় প্রেস করলে আমার এই ফোনটির পালস পায়। যেহেতু আমি এখানে ইসিজি করার মতো একটি রিডিং দেখতে পাচ্ছি, আমি এই টেস্টারের মাধ্যমে জাস্ট এটির সেন্সটি রিড করার জন্য আমি দেখতে পাচ্ছি যে কোথায় চাপ দিলে আমার রিডিংটি আসে। দেখুন আমি টুইজারের মাধ্যমে দেখছি, আসলে টুইজারের মাধ্যমে যেহেতু গ্লাস আইসি, এখানে পাওয়ার আইসিটি ভেঙে যাবে। আমি এবার একটু প্লাস্টিকের এই যে ব্রাশের দিয়ে দেখছি। দেখুন এখানে আমি বিভিন্ন জায়গায় চাপ দিয়ে দেখছি যে অন্য কোথাও চাপ দিলে কোনো পালস আসে না, বাট এখানে পাওয়ার আইসিতে চাপ দেওয়া মাত্রই এখানে কিন্তু এই যে পালসটি আসা শুরু হচ্ছে। এই দেখুন ইসিজি করার মতো একটি পালস আসছে। তো এখানে আমার খুব সুস্পষ্ট একটি বিষয় উঠে আসলো, সেটি হচ্ছে যে এই যে পাওয়ার আইসিটি আছে, এই পাওয়ার আইসিটি প্রেস করলে আমার এখানে পালস আসছে। মানে হতে পারে এটি গ্লাস আইসি যে আসার পড়ার কারণে, চাপ লাগার কারণে পাওয়ার আইসিটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা এটির যে বলগুলো থাকে কানেক্টিভিটি ফল্ট হয়েছে। অনেক সময় আইসি ভেঙে যায় ভিতর থেকে, গ্লাসের আইসি। তো যে কোনো কিছু হতে পারে। আমি জাস্ট একটি লাস্ট চেষ্টা করব যে এই আইসিটি আমি একটু খুলে প্রথমে আগে দেখব রিবল করে, না হলে আমাকে এটি রিপ্লেস করতে হবে। এরকম হতে পারে যে এই আইসি থেকে কোনো ভোল্টেজ সাপ্লাই হচ্ছে না।
আর এই আইসিতে খারাপ হওয়ার কারণেই কিন্তু আমার এই যে টোটাল যে চার্জিংয়ের রেসপন্স নেই, পাওয়ারের রেসপন্স নেই, এই প্রবলেমগুলো কিন্তু দেখা দিয়েছে। দেখুন আমি আইসি রিমুভ করে নিলাম। আইসি রিমুভ করার পর আপনাদের দেখাচ্ছি। এখানে কর্নারে দেখুন এই যে সাদা, সাদা ২-১টি লাইন, ২-৩টি লাইন কিন্তু মানে মিসিং হয়েছিল। যেটি হচ্ছে কানেক্টিভিটি ফল্ট করেছে। আসার পরের কারণে হোক, যেভাবে হোক ফল্ট করেছে। যে কারণেই এই লাইনটি পাচ্ছে না এরকম হচ্ছে। চাপ দিলে হয়তো বলগুলো একটু কানেক্ট হয়, যে কারণে তখন পালস আসে। আর এই আইসির কাজ হচ্ছে এটির থেকে ভোল্টেজ যে সাপ্লাইগুলো সেগুলো কিন্তু তৈরি হয়। প্রাইমারিভাবে এটির থেকে তৈরি হয়। এরপরে আরেকটি আইসি রয়েছে, ওই আইসিতে তৈরি হয়। আর শুরু থেকে যখন আমি চেক করতেছিলাম তখন কিন্তু আমি ভিপিএস ভোল্টেজ যাও পেয়েছিলাম, কিন্তু এরপর একটি ভোল্টেজও আমি কিন্তু এই বাক সাপ্লাইগুলো তৈরি হচ্ছিল না। আমি সেগুলো চেক করেছিলাম। আবার দেখা যাচ্ছে যে পাওয়ার আইসির যে পাওয়ার সুইচের যে ভোল্টেজটি সেটি কিন্তু ঠিকঠাক মতো হচ্ছিল। এরকম কিছু কনফিউশন ছিল, কারণ কিছু আইসি মানে একটি আইসির ধরুন ২-১টি ভোল্ট যদি বা লাইনগুলো শর্ট থাকে বা ওপেন থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছু সাপ্লাই হবে, কিছু হবে না, এরকম হতে পারে। আর যখন পাওয়ার সাপ্লাই আপনার সম্পূর্ণ কোর ভোল্টেজগুলো বা যে বাক ভোল্টেজগুলো থাকে এগুলো যদি টোটালি তৈরি না হয়, অনেক সময় শর্টের কারণে হতে পারে, অথবা আইসি খারাপ থাকলে, লাইন ওপেন থাকলে এগুলো হতে পারে। তো প্রাইমারি আমাদের যে বেসিক নলেজগুলো সেগুলো থাকলে আমরা কাজটি একে একে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এ ধরনের হেডফোনগুলো বা প্রবলেম ফল্ট ফাইন্ডিং করার জন্য আপনাকে অবশ্যই বেসিক কিছু নলেজ থাকতে হবে, যেটি হচ্ছে যে একটি ফোন কিভাবে আসলে চলে, কিভাবে প্রথম থেকে শুরু করে আপনার পর্যায়ক্রমে ভোল্টেজগুলো সাপ্লাই হয়, এগুলোর একটু সাধারণ ধারণা থাকলে আশা করা যায় সেই বিষয়গুলো আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তো আমি যেহেতু আসলে রিভলিং নিয়ে কাজ করি, রিভলিংয়ের ভিডিওগুলো বেশি দেই। এই বিষয়গুলো আসলে খুব একটা আলোচনা করা হয় না। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ছিল। অনেক সময় নিয়ে আপনারা ভিডিওটি আশা করি দেখেছেন। আমি এবার কিন্তু পাওয়ার আইসিটি রিভলভ করছি কারণ হচ্ছে আইসিটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি আমার মনে হয়েছে। কারণ নিচের যে বলগুলো ডিসকানেক্ট ছিল, আইসি রিভলভ করলেই আশা করি পারফেক্টভাবে এটি ওয়ার্ক করবে। আসলে আসার পরে ফোনের ক্ষেত্রে এ ধরনের প্রবলেম হয় যে একটি আঘাত লাগা, সেটি বিভিন্ন জায়গায় আঘাত লাগতে পারে। সেটি হতে পারে ওয়াইফাই আইসি, নেটওয়ার্ক আইসি, ইভেন আপনার অন্যান্য যে আইসিগুলো থাকে পার্ট বাই পার্ট, প্রত্যেকটি আইসির মধ্যে কিন্তু ক্ষতি হতে পারে, বা পানি গিয়ে যেরকম ক্ষতি হয়। তো এই কাজগুলোর পরিধি অনেক লং থাকে, কাজের সময় অনেক বেশি লাগে। দ্বিতীয় হচ্ছে যে এগুলো সবসময় যে ঠিক হবে এটি বলা যায় না। তো এই ফোনটির ক্ষেত্রে আসলে যেহেতু একটু ঝিলিক দিয়েছে, মানে পাওয়ার আসবে মনে হয়েছে। আশা করি যে ফোনটি ঠিক হবে। কারণ আসার পরে ফোনগুলো লেয়ার ড্যামেজ হয়ে গেলে আসলে হয় না। আশা করি এই ফোনটি লেয়ার ড্যামেজ হয়নি। এবার আমি আইসিটি রিভলভ করে অলরেডি ইনস্টল করে দিলাম। এবার চেক করার পালা। চেক করব, সরাসরি আমরা অন করার চেষ্টা করব। তার আগে একটু ঠান্ডা করে নিচ্ছি একদম জেট কুলিং এর মাধ্যমে। তো আসলে একটি ফোন, ডেড ফোন যখন আমরা হাতে পাই তখন যেটি কাজ করার সময় আমাদের ভিতরে আসলে আমাদেরও একটি কাজ করে অস্থিরতা। দেখুন আলহামদুলিল্লাহ আমার ফোনটি কিন্তু কোনো ধরনের জাতাজাতি ছাড়া, মানে একেবারে চাপাচাপি ছাড়াই অন হয়েছে। এবার মনে হয় ফোনটি সম্পূর্ণ অন হবে। আমি ক্যামেরা মডিউলগুলো লাগিয়ে তারপরে একদম অ্যা পিছনের যে বডি সেটিও লাগিয়ে অন করার চেষ্টা করব। সম্পূর্ণ যদি অন হয় অবশ্যই ভিডিওতে লাইক কিন্তু নিশ্চিত করতে হবে। আর এ ধরনের ভিডিও আপনাদের ভালো লাগলে সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব ২-১ টি ভিডিও এরকম করার। কারণ দেখুন এই ধরনের ভিডিওগুলো করতে সময় লাগে, এবং কি আসলে আমরা কাজ করি সবসময়। একটার পর একটা কাজ করতেই হয়, যে কারণে সময় হয় না। বিশেষ করে একটি ভিডিও করা আর কাজ করা ২ জিনিস। কাজ করার সময় এমনি মেন্টালি অনেক প্রেশার থাকে। সেই সময় অনেকে ফোন দেয়, ফোন আসে এবং অনেকে রিপ্লে, আবার এরপর আরও একটি কাজের মধ্যে আরেকটি কাজ, এরকম অনেক সমস্যা হয়। যে কারণে কাজের মধ্যেও কিন্তু ব্যাঘাত ঘটে। কন্টিনিউয়াসলি আসলে একটি কাজও আমরা অনেক সময় করতে পারি না, যে কারণে ভিডিও কন্টিনিউ হয় না বা ভিডিও করা হয় না। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করেছি। দেখুন সম্পূর্ণ অন হয়েছে আলহামদুলিল্লাহ। ফোনটি একদম আশা করি প্রপারলি একদম আগের মতো চলবে। তো আসলে এ ধরনের ফোন হবে কি হবে না নিশ্চিত বলা যায় না। তো খুব সুন্দরভাবে কাজ করেছি, এবং কি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ কাজগুলো করার। আপনারা যদি বুঝে থাকেন কাজগুলো দেখলেই, আপনারা যারা টেকনিশিয়ান রয়েছেন তারা তো বুঝবেন। তো কাজটি কেমন লেগেছে সেই বিষয়টি, বা আমার সঠিক সিদ্ধান্ত ছিল কিনা সেই বিষয়টি জানাবেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। শেষ করার আগে বলি, যেকোনো ফোন যেকোনো কাজ করার আগে সেই ফোনটির হিস্টোরি কিন্তু খুব ভালোভাবে জেনে নিতে হবে। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যা হোক, এই ভিডিওটি শেষ হবে। আর এখন আবার আরেকটি কাজ করব। দেখুন হাতে আরেকটি কাজ, এটি আরেক সমস্যা।